দিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। 21-এর শহীদ জগন যিশুকে শ্রদ্ধা আবেগে স্মরণ করলেন করিমগঞ্জবাসী। জেলার করোনা পরিস্থিতির বুঝ নিতে পীযূষ হাজারিকার ঝটিকা সফর করিমগঞ্জে। করিমগঞ্জ কোভিড হাসপাতালে অব্যবস্থা ও শিলচর মেডিকেল কার্ডিওলজিস্ট নিযুক্তির দাবিতে ধর্নায় বসলেন কমলাক্ষ। হাইলাকান্দিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকার সম্মুখে প্রতিবাদ সাফাই কর্মীর। আসাম থেকে ত্রিপুরায় গাঁজা পাচারের পথে পুলিশের হাতে আটক 2। বরাক উপত্যকার ভাষা আন্দোলনে এক স্মরণীয় দিন 21শে জুলাই। ভাষার অধিকার রক্ষায় 1986 সালে এই দিনটিকে আত্মবলিদান দিয়েছিলেন জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাস যিশু। তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মোহন্তির বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি চালনায় ঝরে পড়ে এই দুটি তরতাজা প্রাণ। বাঙালির আত্মপরিচয়ের উপর ক্রমাগত আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে এক সংকল্পের দিন 21শে জুলাই। করোনা আতঙ্কের মধ্যেও মঙ্গলবার নিজেদের পূর্বসূরীকে স্মরণ করলেন বরাকের বাঙালিরা। মঙ্গলবার করিমগঞ্জ জেলা সদরের বিভিন্ন শহীদ বেদিতে মাল্যদান করেন সাহিত্য সংস্কৃতি মনস্ক মানুষেরা। শ্রদ্ধার সাথে স্মরণ করেন মাতৃভাষার বেদিমূলে আত্মবলিদান করা জগন যিশুকে।
জন্ম আমায় দিও। কোথায় বলো এত স্বপন হাওয়াতে ভাসে, কোথায় বলো এত বকুল বসন্তে হাসে। শরৎ আকাশ কোথায় বলো এমন রমণীয়, এই বাংলার মাটিতে মাগো জন্ম। এই শহীদ দিবস, আজকে যেই শহীদ দিবস, বিশ্বের এক বিপর্যয়ের দিনে আমরা এসে উপস্থিত হয়েছি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। আজকের দিনে এই আমাদের সামগ্রিকভাবে একটা বিপর্যয় নেমে এসেছে সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, সমস্ত জীবনে একটা বিপর্যয় নেমে এসেছে। আমরা আজ এই পরিপ্রেক্ষিতে বেশি কিছু বলতে চাই না, কারণ আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়। আমি এই কথা বলবো যে আমাদের মাতৃভাষাকে যদি আমরা সত্যিকারই সম্মান জানাতে চাই, তবে মাতৃভাষা রক্ষার জন্য আমাদেরকে লড়াই করতে, আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা কি শুধু আন্দোলন করে মাতৃভাষাকে উদ্ধার করা যায় না। আমরা নিজেরা যদি নিজের মাতৃভাষার প্রতি আগ্রহ নিয়ে সেই ভাষা চর্চা করি, সেই ভাষাকে সম্মান করি, এই মাতৃভাষা চর্চার মধ্য দিয়ে ভাষা বেঁচে থাকবে, শুধু আন্দোলনের মধ্য দিয়ে নয়। এইটাই হচ্ছে বড় আন্দোলন, যে আমরা আমাদের মাতৃভাষাকে ভুলব না, আমাদের শহীদদের ভুলব না, আমাদের মাতৃভাষাকে উঠে স্থান দিয়ে দেওয়ার জন্য আমরা চর্চা করে যাব। যে ভাষা যত সমৃদ্ধ, সেই ভাষা ততদিন বেঁচে থাকে। শুধু ভাষা আগ্রাসনে একটার পর একটা চাপিয়ে দিয়ে ভাষা রক্ষা করা যায় না। কাজে আজকের দিনে আমি এই কথা, একদিকে এই যে করোনায় মানুষের মৃত্যু হয়েছে, মাতৃ মিছিল করেছে, তাদের আত্মার সদ্গতি কামনা করছি, এবং অন্যদিকে যারা তাদের সেবা করে যাচ্ছে তাদের আমি সম্মান জানাচ্ছি। আর অন্যান্য যারা বিশ্বে আছে তারা যেন সুস্থ থাকেন, সবল থাকেন, এবং আমরা আমাদের মাতৃভাষাকে এই চর্চার মধ্য দিয়ে সমৃদ্ধ করে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। আমার মনে হয় আজকে শহীদ দিবসে আমাদের কাছে এই পণ নিয়ে নেওয়া উচিত। গোটা রাজ্যের সাথে বরাকেও বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। তারই খোঁজখবর নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাজ্যমন্ত্রী পীযূষ হাজারিকার বরাক সফরে এসে মঙ্গলবার উপস্থিত হন করিমগঞ্জে। দুপুর 2টা নাগাদ উপস্থিত হয়ে প্রথমে তিনি করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সভাগৃহে জেলার এক পর্যালোচনা সভায় মিলিত হন। জেলার থাকা করোনা মোকাবিলার সব ব্যবস্থারও খোঁজ খবর নেন তিনি। সভা শেষ করে উপস্থিত হন জেলার কোভিড-19 চিকিৎসা কেন্দ্রে। ওখানে স্বাস্থ্যকর্মীর সাথে আলোচনা করে চিকিৎসালয়টির ব্যবস্থা সম্পর্কে অবগত হন। পরবর্তীতে সাংবাদিকের সাথে বার্তালাপে জানান, হোম আইসোলেশনে যাওয়া সবার ঘরে সব ধরনের সুযোগ সুবিধার কথা জানিয়ে তিনি নিজেই আবেদন জানিয়ে গিয়েছিলেন, এবং মঙ্গলবার একজন ব্যক্তির মৃত্যু ঘটাকে নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। করিমগঞ্জ কোভিড-19 চিকিৎসা কেন্দ্রে এখন পর্যন্ত ভেন্টিলেশন আরম্ভ না হওয়ার কথাও স্বীকার করেন তিনি বলেন, কিছু যান্ত্রিক ত্রুটির সমস্যা সমাধান করে অল্প দিনের ভিতরেই চালু করা হবে। At least 2,200 doctors in the year in Assam. Out of 2,200, if we get 1,000 doctors in Assam government, we have very এগুলোতে সিদ্ধান্ত দেওয়া আছে, ঠিক আছে, তো আমি আদরণীয় জানাই। so আমার কার্ডিওলজি থাকবে, আমি মরি আসলো একদম মানুষ মানুষের কষ্ট পায় আছে, people are suffering. I do hospitals, মেডিকেল কলেজেস। মোৰ মনত পৰে I think 2 বছৰ আগত আমি কোনোবা এখন মেডিকেল কলেজৰ আধাৰবিলাক কৰিছোঁ। I forgot probably
পেশেন্ট ৰিপৰ্ট আছে ইয়াততো নাই ঠিক ঠাক আছে গণ্ডগোল একো নাই ডেভিড নাথ প্লিজ 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 আজি ডিসচার্জ ইয়াতে চব ঠিকে আছেনে জেনেৰেটৰ বেকআপ আছে তেনেহ'লে কিয় লাইটৰ প্ৰব্লেম হয় ট্ৰান্সফৰ্মাৰটো বেয়া হ'লেতো বুজিব লাগিব কোনোবা এজন ৰিপৰ্টাৰে মোক সুধিছে লাইট নাপায় ট্ৰান্সফৰ্মাৰটোতো বেয়া হ'ব পাৰে ন মানে ইয়াৰ পৰা লাইভ হৈছে ফেচবুকত এজন পেচেণ্ট বেমাৰ হ'ব পাৰে নাই 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 সেইটো নাই তেনেকৈ কৰে আপোনাৰ মোবাইলটোতো কেতিয়াবা বেয়া হয় নহয় নেকি আপোনাৰ ঘৰত ইলেক্ট্ৰিচিটি কেতিয়াবা বেয়া নহয় নেকি সেইটোতো হেৰিয়ে কৰে সেইটো অলপ বুজি পাব লাগে কোনোবাই লাইভ কৰিলে বুলি গুচি যাম এতিয়া আপোনালোকে কি কৰিব মই আকৌ গুচি যাওঁ নহ'লে ৰাজীৱ মই গুচি যাওঁ নহ'লে মোক টাইম দিলে হোম আইচলেশ্যনত আমি কৈছিলোঁ যদি কোনোবাই নিজে ইচ্ছা কৰিব লাগিব তেওঁ ক'ব লাগিব যে চৰকাৰৰ দায়িত্ব নাই যদি মোৰ ট্ৰিটমেণ্ট লাগে মই মোৰ নিজৰ ডক্টৰ থাকিব যদি মই হস্পিটেলত যাব খোজোঁ মোৰ নিজৰ এম্বুলেঞ্চ থাকিব তাৰপাছত যদি কোনোবাই লিখি দিয়ে তেতিয়াহে আমি হোম আইচলেশ্যন দিছিলোঁ আৰু আগতে এটা ডিমাণ্ড আছিলে যে হোম আইচলেশ্যন লাগে হোম আইচলেশ্যন লাগে হোম আইচলেশ্যন আমি কেইটামান চাৰ্টেইন নীতি নিয়ম মানিলে দিছিলোঁ সেই নিয়মকেইটা যদি মানিছে তেতিয়া থাকিব পাৰিছে আৰু তাৰ পাছতো যদি কোনোবা ঢুকাইছে মই এতিয়া নাজানো ভেৰি আনফৰ্চুনেট মই তেখেতৰ আত্মাৰ সদগতি কামনা কৰিছোঁ 10খন ভেণ্টিলেশ্যন আছে কিন্তু টেকনিকেলি অলপ এতিয়ালৈকে আপ পোৱা নাই আমি সোনকালে টিম পঠাম সেই বেডকেইখন কাৰ্যক্ষম কৰিবলৈ মুখ্যমন্ত্রী দুবার করিমগঞ্জে এসে আশ্বাস দিয়েছিলেন কিন্তু হাল ফেরেনি করিমগঞ্জ সিভিল হাসপাতালে মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের প্রতিমন্ত্রী পীযূষ হাজারিকা রিভিউ মিটিংয়ে বসে তেমন কোনো সদর্থক আশ্বাস দিলেন না তাই রাগী অভিমানে প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই ধর্নায় বসে পড়েন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকাস্ত এসপি অফিসের সম্মুখে স্থায়ী ধর্না সেরে বসেই কমলাক্ষ রাজ্য সরকারের দিকে অভিযোগ তুলেন বরাকের মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না দিশপুর করিমগঞ্জের কোভিড হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থা চলছে জরুরিকালীন রোগীর জন্য নেই উপযুক্ত পরিকাঠামো আমাদের এই অঞ্চলের ক্যাবিনেট মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য উনিও আসলেন হেমন্ত বিশ্ব শর্মা পাঠালেন আমাদের অনারেবল স্বাস্থ্যমন্ত্রী পাঠালেন রাজদীপ রায়কে উনি আসার পরে রিভিউ মিটিং হলো রিভিউ মিটিংয়ে কী সিদ্ধান্ত হলো যে ভেন্টিলেটর লাগানো হবে রিভিউ মিটিংয়ের সিদ্ধান্ত কী হলো যে করিমগঞ্জের কোভিড হসপিটালকে আরও সুন্দরভাবে যাতে এখানে সাফাই যাতে ভালো করে হয় সব জিনিসগুলো হয় ঠিক আছে কথাগুলো ঠিক আছে ইতিমধ্যে আমরা নির্ভরশীল শিলচরের মেডিকেল কলেজের উপর আমরা নির্ভরশীল এবং আমাদের বিশেষ করে শিলচর মেডিকেল কলেজে কার্ডিওলজিস্টও নাই নিউরোলজিস্টও নাই কার্ডিওলজিস্ট ছিলেন শর্মা পিজি শর্মা ওনাকে ট্রান্সফার করা হলো 3 বছর আগে এখনও পর্যন্ত একজন কার্ডিওলজিস্ট দেওয়া হবে না রিপ্লেস তো করতে হবে মিনিস্টারকে বললাম এখানে বললো যে ডক্টর আনাটা খুব টাফ ব্যাপার যদি এই অঞ্চলে যদি কেউ কার্ডিওলজিস্ট যদি হয় যদি এই অঞ্চলের স্পেশালিস্ট কোথা থেকে পাওয়া যাবে ডিএম কোথা থেকে পাওয়া যাবে মানে না দেওয়ার যে একটা পলিসি যেটা ও আমাদের বোরাকবেলেই মানুষ না গুয়াহাটি যারা কামরূপে থাকেন ওরা মানুষ আজকে এই অঞ্চলের মানুষ না আজকে যে কার্ডিওলজিস্ট নিউরোলজিস্টের কথা উনি বলেন স্পেশালিস্ট যারা ওরা এই অঞ্চলে আসতে চায় না এটা একটা কথা হলো নাকি তাহলে আপনার 3 বছর আগে আপনার পিজি শর্মাকে কেন নিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের হার্ট অ্যাটাক হয় শিলচর নিয়ে যাওয়ার পর অনেকেই মৃত্যু করোনা থেকে বেশি এমনি মানুষ মরছে আর এমনি ভয়ঙ্কর অবস্থা আমাদের করোনা হাসপাতালের মানে কোভিড-19 হসপিটালের অবস্থা ভয়ঙ্কর অবস্থা সেই কথাগুলো তুলে ধরলাম আমরা সেই কথাগুলো জানিয়ে দিলাম এবারে যে উত্তর যেগুলো দেওয়া হলো কারণ আলটিমেটলি রিভিউ মিটিং তো অনেকবারই হলো অনেকেই এখানে আসলো আসাম সরকারের অনেক বড় যারা মুরব্বী যিনি উনি আসলেন
ওনার রিভিউ করা হওয়ার পরও কিছু হয়নি, 3 মাস হয়ে গেল। আজকে উনি আসলেন এবং ওনার কথাবার্তা যেটা শুনলাম, এতে বুঝতে পারলাম যে আমাদের এখানে আসা সম্ভব না। তাই বুঝতে পারলাম যে প্রতিবাদ স্বরূপ আজকে ধর্ণা কার্যসূচি এখানে বসেছি। মিনিস্টারকে জানিয়ে দিয়েছি যে আপনি যেটাই করুন, ডক্টর আসতে দেরি হবে, MBBS দেরি হবে, ঠিক আছে, আপনারা পুলিশে করে পাঠান, ঠিক আছে, কিন্তু এখন তো আমাদের একজন কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্টের দরকার, না হলে আমরা শিলচর মেডিকেল কলেজে গিয়ে কী করবো আমরা? আর আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটালের যে ভয়ঙ্কর অবস্থা, MCS খোলা হয়েছে, সেখানে ICU নেই, ভেন্টিলেটার দেওয়া হবে, ভেন্টিলেটার নেই, সেই কথাগুলো বললাম, কিন্তু উত্তর খুব ভালো, রিভিউ মিটিংয়ে সব দলের প্রতিনিধি ছিলেন, খুব ভালো উত্তর পাওয়া যায়নি। তো বললেন উনি গিয়ে চেষ্টা করবেন। তো আমরা আজকে এই ধর্নার মাধ্যমে আসাম রোড সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা মানুষ, আমরা বরাকবেলির মানুষ আমরা আমাদের এই অঞ্চল থেকে অনেক গিয়ে সমাজে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এইভাবে যেভাবে আমাদেরকে অস্বীকার করা হচ্ছে, যেভাবে আমাদেরকে মানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ স্বরূপ বরাকবাসীর তরফ থেকে আজকে মিনিস্টারকে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে জানিয়ে দিতে চাই, এবং অন্তত এই মিনিমাম ফেসিলিটিগুলো যদি না দেওয়া হয় যদি, তাহলে আমরা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার জন্য আমরা সামনে দিন কী করবো, প্রতিবাদ স্বরূপ আজকে যেহেতু আমাদের স্বাস্থ্যমন্ত্রী এখানে আসছেন, ওনাকে প্রতিবাদ স্বরূপ সেই কথাগুলো জানিয়ে দিতে চাই, তাই এখানে বসলাম। হাইলাকান্দিতে ভ্রমণে এসে প্রতিবাদের সম্মুখীন রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকা। মন্ত্রীর সম্মুখে প্রতিবাদ সাফাই কর্মীর। হাইলাকান্দি জেলায় ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতির খোঁজ খবর নেন মঙ্গলবার হাইলাকান্দিতে উপস্থিত হন রাজ্যিক স্বাস্থ্যমন্ত্রী পীযূষ হাজারিকা। হাইলাকান্দিতে উপস্থিত হয়ে স্থানীয় SK রায় অসামরিক হাসপাতালে নির্মিত কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করেন। কিন্তু হাসপাতালে পরিদর্শন করতে এসে প্রতিবাদের সম্মুখীন হতে হয়েছে মন্ত্রীকে। হাসপাতালটিতে দীর্ঘদিন থেকে কাজ করছেন 12 জন সাফাই কর্মী, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে এই করোনা মহামারীর সময় বিনা পারিশ্রমিকে কাজ করতে হচ্ছে তাদেরকে, তাই মঙ্গলবার মন্ত্রীর সম্মুখেই প্রতিবাদ করতে হয় তাদেরকে। পরবর্তীতে মন্ত্রী হাজারিকা জেলা উপায়ুক্তকে এ সম্পর্কে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। অন্যদিকে হাসপাতাল পরিদর্শনের আগে মন্ত্রী হাজারিকা জেলা উপায়ুক্তের কার্যালয়ে জেলার বিভিন্ন বিভাগের মুরব্বীদের সাথে জেলার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি সভায় মিলিত হন। খাওয়া দাওয়া ঠিক আছে? ট্রিটমেন্ট হয়েছে? শরীর কেন আপনার ঠিক আছে? কমপ্লেন নাই? আৰু আপুনি এটা মন্তব্য কৰিছে যে অসমত সবতকৈ ডাৰ্টি এখন লেতেৰা হৈ আছে হস্পিটেলখন, সঁচাকৈ হৈ আছে, কিন্তু 8 লাখ টকা এতিয়াও জমা আছে। 8 লাখ টকা ছ'চাইটিত এতিয়াও জমা আছে, যিটো আমি চাফা কৰিবলৈ পঠাওঁ, সেইটো ইমিডিয়েট কৰিবলৈকে নিৰ্দেশ দিছোঁ। DC চাহাবে তাক কণ্ট্ৰল কৰিব। 1.5 লাখ টকা, 1 লাখৰ পৰা 1.5 লাখ টকা অসমৰ প্ৰত্যেকখন চিভিল হস্পিটেল চাফা কৰাৰ নামত অসম চৰকাৰে দিওঁ। গতিকে ইয়াত যদি কৰা নাই, অসম চৰকাৰ দায়ী নহয়। গতিকে মই ইমিডিয়েট ছুপাৰিণ্টেণ্ডেণ্টক নিৰ্দেশ দিছোঁ। এতিয়াও গম পালোঁ যে 8 লাখ টকা তেখেতলোকৰ জমা আছে। মই অনুৰোধ কৰিছোঁ হস্পিটেলখন যাতে চাফা কৰে। ডার্টি হসপিটাল অ্যাকচুয়ালি রেনোভেশনের কাজ চলতেছে। আমাদের যেটা রেনোভেশন হাফ ডান হয়েছে, রেনোভেশনটা কমপ্লিট হইলে আশা করি সব পরিষ্কার হয়ে যাবে। রেনোভেশনের লাগে আমরা হাফ ডান হয়ে গেছে, রেনোভেশন চলতেছে। কারণ নালা কিছু ব্লক আছে, তারপরে সংস্কার চলতেছে, তো হাফ ডান হয়েছে। পুরা যদি হয়ে যায় তখন আমরা অটোমেটিক মানে হসপিটাল, সুন্দর একটা হসপিটাল। প্রত্যেক মাসে যেটা বিল হইতেছে, প্রত্যেক মাসে আমরা কাজ করাইতেছি, কিন্তু যে কাজটা যেটা মানে মন্ত্রী স্যার কইছে যে ওইটা হলো রেনোভেশনের লগে আমরা এটা কমপ্লিট করতে পারবো। জগরিয়া করছে, যেহেতু আমি জিনিসটা বলছি ওনাকে যে রেনোভেশনের কাজ না, আমার গাফিলতি সেটা আমি বলতেছি না। যেটা আমার যেটা সুইপার কন্ট্রাকচুয়াল সুইপার আছে, ওদের দিয়ে আমি কাম করতেছি। পার্মানেন্ট সুইপারের অভাব আছে। পার্মানেন্ট সুইপার 6টার মধ্যে 3 জন আছে। 8 লাখ টাকা যেটা আছে, এটা হলো আমাদের ইউজার্স মানি থেকে আমরা খরচা করতে হলে ভ্যারাইটিস খরচা করতে লাগে। আমরা ডেভেলপমেন্টে যদি নিউ কনস্ট্রাকশন আমরা পারি না। গাঁজা সহ আটক 2 পাচারকারী যুবক। তবে গাঁজা পাচারে ত্রিপুরার নাম শ্রেষ্ঠ হলেও এবার দেখা দিয়েছে উল্টো চিত্র। আসামের কাঁঠালতলী থেকে একটি ব্যাগে করে গাঁজা নিয়ে রেলপথ ধরে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে ওই 2 পাচারকারী যুবক। ধৃত যুবকদের নাম দেবজিৎ সিনহা, জুয়েল নাথ।
একজনের বাড়ি আসামের বাগন গ্রামে, অপরজন কাঁঠালতলী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে জুয়েল নাথ দীর্ঘদিন ধরে নেশা কারবারের সঙ্গে যুক্ত। সে গাঁজাবলি ত্রিপুরা সীমান্তের এক যুবককে দেবে বলে নিয়ে আসছিল। প্রায় 6 কেজি গাঁজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বাড়ি কোনা মালটান মানে কোনা থেকে লিয়ে আইছো আইছো কোন দিকে রেল লাইনে আইছো মানে মালটান আসাম থেকে লিয়ে আইছো সামনের দিকে এটা কারে দিবা জানি না লোকটা তোমরা কার লেগে কারে দেওয়ার লেগে আইছো আমাদের কাছে একটা খবর আসে আসাম থেকে দুজন লোক কিছু গাঁজা নিয়ে ত্রিপুরার দিকে প্রবেশ করছে। তো সেই খবরের ভিত্তিতে আমাদের উত্তর ত্রিপুরা গোয়েন্দা শাখা এবং গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে আমরা থানা পুলিশ অফিসার আমরা যাই ওখানে এবং আমরা অপেক্ষা করি এবং সোর্সের সূত্র মোতাবেক এই দুজন লোক একটি ব্যাগ নিয়ে আসে, সঙ্গে একটা বাইসাইকেল ছিল। তাদেরকে আমরা সার্চ করছি এবং তাদের কাছ থেকে প্রায় 5.5 কেজি গাঁজা আমরা সিজ করি। এতে আমরা দুজন লোককে অ্যারেস্ট করি। এরা আসামেরই লোক, দেবজিৎ সিনহা এবং জুয়েল নাথ। এই দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং মালগুলোকে সিজ করি। তার পরিপ্রেক্ষিতে তুলেবাড়ি থানাতে একটা কেস রেজিস্টার করেছি আমরা। কেসের নাম্বার আছে তুলেবাড়ি পিএস কেস নাম্বার 2020-এর 17 নম্বর কেস এবং সেকশন 20B/29/08 অফ NDPS। তোদের বাড়ি কোথায়? ওদের দুজনেরই বাড়ি আসাম। আসামের কোথায়? আসামের বাগন এলাকায় একজনের বাড়ি আছে, আরেকজনের বাড়ি কাঁঠালতলী। তোরা কি আসাম থেকে কি মালগুলি নিয়ে আসতে ত্রিপুরা আসছিল? এখন আমরা ওদের কাছ থেকে এটাই জানতে পেরেছি এবং আরও ইনভেস্টিগেশন করছি আসলে কীভাবে কোথা থেকে আনবো না। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822 9401132529। করিমগঞ্জ এরালিগুলের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। উক্ত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া সেবার ওয়েবসাইটে প্রাপ্ত অন্বেষণ পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের 20/6/2020 থেকে 30/6/2020 তারিখের মধ্যে পূরণ করা আবেদনপত্র অন্বেষণ পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। উল্লেখ্য যে বিএসসি প্রথম বর্ষে পাস ও অনার্স কোর্সে ভর্তি প্রক্রিয়াও অতি সত্বর শুরু হবে। বিস্তারিত তথ্য মহাবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া ভর্তি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করা যেতে পারে। মোবাইল নম্বর 6000106520, 6001150059। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার।
এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। রাজ্যে যখন হু হু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, ঠিক সেই মুহূর্তে একদিকে পার্শ্ববর্তী চেরাগী জিপি সভাপতি করোনা প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে করিমগঞ্জের জেলা শাসকের দ্বারা প্রশংসিত হয়েছেন। অপরদিকে শাসক দলের মনোনয়নে জয়ী পাঠাকাউড়ি জিপি সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার নিজ জিপি এলাকায় ফুটবল প্রতিযোগিতার আয়োজনে উৎসাহ যোগাচ্ছেন। সরকার নির্দেশ জারি করেছে যে মাস্ক পরিধান না করলে 1000 টাকা জরিমানা দিতে হবে, কিন্তু মাস্ক ছাড়াই বিজেপির জিপি সভাপতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় অংশ নিচ্ছেন। ওই পুরস্কার বিতরণী সভায় গিজগিজ করে উঠছে মানুষের ভিড়। কারো মুখে ছিল না মাস্ক, নেই কোনো সামাজিক দূরত্ব, কিন্তু জিপি সভাপতি এসব নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। শাসক দলের নির্বাচিত প্রতিনিধির এ ধরনের কর্মকাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।